আমি করি, এটা শেয়ার করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি প্রথমে যান আপনার উপর থেকে যান। এই এখানে কিন্তু ওনার টাইটেলটা হচ্ছে ট্রেন্ডি অ্যান্ড স্টাইলিশ হ্যান্ডব্যাগস। তো এখন চুজ বাই উমেন, কিন্তু এই কেউ যদি বলেন এটা কি নিয়ে করা, এটা হচ্ছে স্টাইলিশ হ্যান্ডব্যাগ নিয়ে করা। আপনি যখন ফোকাস কিওয়ার্ড যখন দিবেন এই পোস্টের জন্য ফোকাস কিওয়ার্ড হিসেবে, তখন আপনাকে স্টাইলিশ হ্যান্ডব্যাগ অথবা ট্রেন্ডি অ্যান্ড স্টাইলিশ, বেশ ইম্পর্টেন্ট কয়েকটা ওয়ার্ড, অথবা হ্যান্ডব্যাগস ফর উমেন, অথবা এই ধরনের একটা কিওয়ার্ড কি প্রেস কাজ করতে হয় আর কি। তো আরেকটু নিচে আসেন। তো নিচের যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন না, ডান পাশে ইউজড এসইও নামে একটা ডান পাশে আছে, ইউজড এসইও রিডেবিলিটি অ্যানালাইসিস এর ক্ষেত্রে কিছু আপনাকে ইনফরমেশন দেওয়া আছে। আপনার ক্লায়েন্ট সবসময় একটা জিনিস দেখবে কি, সেটা আপনার এই কালারটা গ্রিন সিগন্যাল হয়েছে কিনা। যদি গ্রিন সিগন্যাল হয় তাহলে আপনার অন পেজের এসইও টার্মগুলো আপনি প্রপারলি করেছেন, এটা বোঝা যাবে। তো এখানে আমরা এসইও অ্যানালাইসিসের বিষয়টা ঠিক আছে, কিন্তু রিডেবিলিটি অ্যানালাইসিসের বিষয়টা আরো বেশি ইমপ্রুভমেন্ট করা দরকার। মানে রং বলা নাই, ইমপ্রুভমেন্ট করা দরকার বলেছে। তো একটু নিচে চলে যাব আমরা। আর এখানে সবচেয়ে একটা মজার বিষয়, যে কোনো কিছু যদি আপনি না জানেন, ওটার সাথে একটা রেফারেল লিঙ্ক দেওয়া থাকে, আর্টিকেল দেওয়া থাকে। আর্টিকেলটা একটু পড়লেই কিন্তু আপনি অনেক কিছু জেনে নিতে পারবেন। আচ্ছা, এরপরে একটু দাঁড়ান, একটু উপরে তোলেন, উপরে একটু, হ্যাঁ ইয়েস, ইউজ এসইওর মধ্যে উপরে তোলেন একটু, বেশি নিচে নামিয়ে ফেলছেন। আচ্ছা, বেশি উপরে তুলে ফেলছেন, এরকম কেন? মাউসের সমস্যা মনে হয়। আপনি ইয়ে দিয়ে করেন, কিবোর্ড থেকে কার্সর দিয়ে করেন। একটু নিচে নামেন, স্ক্রল ডাউন, ওকে, আরো একটু নামেন, আরো, ওকে, এবার ডান। এসইও তে ক্লিক করেন। এসইও তে দেখেন এসইওর ওনার পার্টটা 100% পারফেক্ট হয়েছে, মানে অ্যাজ ওয়েল এজ গুড। তো নিচে আসেন, একটু নিচে আসেন, আরো নিচে আসেন, আরো নিচে আসেন। দেখেন এসইও অ্যানালাইসিসে আমরা, আবারও বলছি, এসইও অ্যানালাইসিসে কয়টা পার্ট থাকে? 13 পার্ট থাকে। আপনার 13 তাদের যে 13 রিকোয়ারমেন্ট যেটা রয়েছে, 13টা রিকোয়ারমেন্ট, এই 13টা রিকোয়ারমেন্ট গুলো আপনাকে ফুলফিল করতে হবে। একটু গুছিয়ে বলি, আর একটু বলে দিই। আউট, এখানে প্রথম যেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আউট মানে হচ্ছে বাহিরের লিঙ্ক। ধরেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে আয়েশা মরিয়ম .300 ওয়েবহোস্ট অ্যাপ্লিকেশন .com। এখানে উনি আমার একটা ব্লগের লিঙ্ক দিলে, যদি তার পোস্টে যদি আমার একটা ব্লগের লিঙ্ক দেয়, যে ব্লগে আমি ফ্যাশন অথবা ডিজাইন নিয়ে কথা বলেছি, তাহলে লিঙ্ক অ্যাড করলে দ্যাট ইজ কল আউটবাউন্ড লিঙ্কস। আবার ইন্টারনাল লিঙ্ক হচ্ছে কি, আয়েশা মরিয়মের ওয়েবসাইটে এই পোস্টে আরেকটা পোস্টের লিঙ্ক যদি অ্যাড করে, দ্যাট ইজ কল ইন্টারনাল লিঙ্ক। অর্থাৎ সেম ওয়েবসাইটের আরেকটা লিঙ্ক অ্যাড করাটাই নামটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। এবার নাম্বার 3, কি ফ্রেশ ইন্ট্রোডাকশন। কি ফ্রেশ ইন্ট্রোডাকশন মানে হচ্ছে কি, আমরা যখন কোনো কি প্রেস লিখলাম, যেমন আমাদের টাইটেলের কি প্রেস হচ্ছে কি স্টাইলিশ, এটা কি স্টাইলিশ হ্যান্ডব্যাগস না, ট্রেন্ডি এন্ড স্টাইলিশ হ্যান্ডব্যাগস। এটা আমরা যখন আর্টিকেল শুরু করেছি সেখানে আছে কিনা দেখেন, কি প্রেস এন্ড ইন্ট্রোডাকশন। আবার উপরে যান, একটু একদম উপরে চলে যান। এগুলো বারবার দেখাচ্ছি কারণ বারবার কথা বলতেছি এই জন্য, কারণ এটা যেন ভুল না করেন। এখানে দেখেন ট্রেন্ডি এন্ড স্টাইলিশ, এই কিওয়ার্ডটা কিন্তু এখানে কিন্তু শুরুতে আছে। তার ব্লগ যে লেখা আছে এলইডি ক্যান নেভার ডু, এখানে এখানে কিন্তু তার যে কিওয়ার্ড কি প্রেসার যেটা আছে সেটা এখানে আছে। দেন ট্রেন্ডি এন্ড স্টাইলিশ হ্যান্ডব্যাগ ইজ এ পার্ট অফ হার পার্সোনালিটি এন্ড লাইফস্টাইল। ওকে, এরপরে নিচে আসেন। আরেকটা জিনিস হচ্ছে, সেটা আবার আরেকভাবে দেখাবে, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। কি ফ্রেজ যেটা আপনি ব্যবহার করেছেন সেটা আপনার ব্লগের শুরুতে অথবা টাইটেলের শুরুতে আছে কিনা সেটা দেখবে। আবার কি ফ্রেজ লেন্থ, কি ফ্রেজটা যখন আপনি শুধুমাত্র একটা ওয়ার্ডে দিয়েছেন অথবা দুটা তিনটা ক্যারেক্টারে দিয়েছেন, তাহলে সেটা একদম শর্ট হয়ে যায়। যদি আপনার
কি প্রেসটা যদি ভালো মানের হয়, মানে 2-3টা ওয়ার্ডের হয়, তখন এটা গুড হিসেবে আসে আর কি। আরেকটা হচ্ছে কি প্রেস ডেনসিটি। কি প্রেস ডেনসিটি উনি চাইলে এখানে আরেকটা ব্যবহার করতে পারবে। কি প্রেস ডেনসিটি এখানে 2বার আসছে, মানে একবার পাইলেও আসে, 2বার পাইলেও আসে, তিনবার ম্যাক্সিমাম ইউজ করা যায় এখানে কি প্রেস ডেনসিটিটা। এটাতে ভালো আছে, দিস ইজ গ্রেট। কি ফ্রেজ ডেনসিটি মানে বুঝেন তো, ডেনসিটি মানে আমি আবারও বলছি, মানে কতবার আপনি কি ফ্রেজটা আপনার আর্টিকেলে ব্যবহার করেছেন সেটা। যদি 2বার ইউজ করেন 2বার দেখাবে, আর যদি 3বার ইউজ করেন 3বার দেখাবে। নেক্সট ওয়ান, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। উনি একটা মেটা ডেসক্রিপশন লিখেছে এখানে, উপরে দেন, উপরে যান, এই যে এডিট স্নিপেটে যান, এডিট স্নিপেটে গেলে পাবেন। এডিট স্নিপেটে দেখেন এখানে ট্রেন্ডি এন্ড স্টাইলিশ হ্যান্ডব্যাগ, আবার এখানে মেটা ডেসক্রিপশন লেখা আছে কি দা ট্রেন্ডি এন্ড স্টাইলিশ হ্যান্ডব্যাগ, একই জিনিসটা কিন্তু এখানে মেটা ডেসক্রিপশন আছে। দ্যাট ইজ গুড প্র্যাকটিস ফর এসইও, অন পেজ এসইও। অর্থাৎ আপনি টাইটেলে যেটা নিবেন, স্লাগেও যেটা নিবেন, আবার কি প্রেসে যেটা নিবেন সেটা যেন এখানে থাকে, মেটা ডেসক্রিপশনে থাকে। ওকে, নিচে আসেন আবার। এটা তো মনে হয় একবার কথা বলেছেন না আপনি? জি স্যার। ওকে, এরপর হচ্ছে প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ। we have not used this key phrase before, very good। কি ফ্রেজটা আগে ব্যবহার করেননি, এই ধরনের কি ফ্রেজ আপনাকে নিতে হবে। এটা বুঝেছেন আপনি? এটা মানে ওই কি ফ্রেজটা আপনি আপনার ব্লগের, এটা এটা কে বুঝেছেন বলেন তো? প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, এটা কে বুঝেছেন বলেন? মোহাম্মদ রুবেল বলেন, এমডি রুবেল বলেন। এমডি রুবেল, আর ইউ দেয়ার? Can you explain me what is the meaning of previously used key phrase? স্যার আমি বলবো। হ্যাঁ বলেন, you can say। স্যার এখানে বলছে যে নুরুন্নেসা আপা এই কিপ্রেসটা আগে কখনো ইউজ করে নাই কোথায় ইউজ করে না? এবং লাস্ট, হ্যাঁ, দেন এটা ভেরি গুড, এটা বলে দিছে। কোথায় ইউজ করে না সেটা বলতে হবে তো আপনি। স্যার কোনো এই কিপ্রেসে আর কোনো এই ওয়ার্ড গুলো ইউজ করে নাই। এটা এভাবে বলবেন যা কি পেজটা কোনো পোস্টে অন্য ওনার ওয়েবসাইটের অন্য কোনো পোস্টে এটা ব্যবহার করে নাই। আগে যদি কখনো ব্যবহার না নাই, করে জি, থাকে, নতুন কি পেজ ব্যবহার করলে তাহলে আপনার এটা আসবে। বুঝতে পেরেছেন এখন? এখন যদি জি, মনে স্যার। করেন একটা ক্লায়েন্টের কাজ নিলেন, ধরেন নুরুন্নেসা একটা ক্লায়েন্টের কাজ নিল, নুরুন্নেসা আপু একটা কাজ নিল, নেওয়ার পরে উনি একটা করলো কি, ধরেন 10টা মতো পোস্ট আছে, তো উনি চাচ্ছে কি ফ্রেজ নিয়ে ঝামেলা না করার জন্য কি ফ্রেজ একটা লিখছে 10টা পোস্টের জন্য একটা একটা চুজ করে নিল, একই জিনিস যেন কপি করে করে যেন দিতে না পারে। বুঝতে পেরেছেন? একই পোস্টের কি ফ্রেজ অন্য পোস্টে দেয়া যাবে না। যদি ইফ ইউ ইউজ দেন ইউ উইল গেট এরর। যদি ব্যবহার না করেন তাহলে আপনি এরকম গ্রিন সিগন্যাল পাবেন, মানে দ্যাট ইজ গুড। ওকে, থ্যাংক ইউ। ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস, ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস এটা দেখাতে হবে, একটু জানতো পরে জানতো। একটা ছবিতে স্যার এটা জাস্ট ওই যে ছবিতে ক্লিক করে দেন এই যে আল্ট্রা, হ্যাঁ হ্যাঁ, এই ছবিতে ক্লিক করেন, ওইটা না? এই যে ইয়েস, এই ছবিতে ক্লিক করে একটা জিনিস সবসময় খেয়াল করবেন, আপনার ছবির অল্টার টেক্সট অ্যাড করার সময় একটা জিনিস সবসময় প্রায়োরিটি দিবেন, সেটা কি বলেন তো? হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট বলেন? আপনার মেইন কিওয়ার্ডটা হচ্ছে এই পোস্টে ট্রেন্ডি এন্ড স্টাইলিশ হ্যান্ডব্যাগস, কিন্তু আমার এই ব্যাগটা হচ্ছে রেড কালারের একটা ব্যাগ। বুঝতে পেরেছেন এখন? তো এখন এটা এভাবে লিখবেন, সবচেয়ে বেটার অল্টার টেক্সটের আগে লিখেন, নুরুন্নেসা আপু লিখেন অল্টার টেক্সটের আগে ট্রেন্ডির আগে লিখেন রেড কালার ব্যাগ, রেড কালার উমেন ব্যাগ লিখেন, রেড কালার উমেন ব্যাগ। রেড স্যার আমি কালার, যেটা বুঝছি এটা ছবির সাথে রিলেটিভ কিছু লিখতে হবে। অবশ্যই লিখতে হবে, ছবির সাথে রিলেটিভ লিখে দেন আপনি ট্রেন্ডি এন্ড স্টাইলিশ হ্যান্ডব্যাগ ওটা লিখবেন, ওটাও রাখবেন, সেমিকোলন দিয়ে লিখবেন অথবা হাইফেন দিয়ে লিখবেন। রেড কালার্ড উমেন ব্যাগ, উমেন লিখে দেন আপনি,
অথবা গার্ল লিখতে পারেন, ওমেন লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ। গার্ল হ্যান্ডিব্যাগ, গার্ল ব্যাগ লিখলে হবে, হ্যান্ডিব্যাগ লেখার দরকার নেই যেহেতু এক জায়গায় একবার লেখা আছে। ওমেন ব্যাগ, এরপরে কি দিবেন? হাইফেন। আবারও বলছি, দুটো যদি কিওয়ার্ড যদি আপনি অ্যাড করতে চান এবং হাইফেন অথবা স্পেস দেন। আচ্ছা, কালার রাইট বাটন ক্লিক করেন, এখানে কোথাও ভুল আছে মেবি, দেখেন রাইট বাটন ক্লিক করেন, এটা আপনার যেহেতু না না আপনার মাউস থেকে রাইট বাটন ক্লিক করলে হবে, ওটার পাশে নিয়ে গিয়ে, হ্যাঁ ইয়েস, এখান থেকে নেন। ওকে, এখন বুঝতে পেরেছেন? আপনারা অল্টার টেক্সট লেখার সময় একটা জিনিস সব সময় করবেন না, দিস ইজ নট প্রফেশনাল ওয়ার্ক। ধরেন আপনার ইউ হ্যাভ এ ওয়ান ফোকাস কিওয়ার্ড অথবা একটা কিওয়ার্ড আপনার আছে, ট্রেন্ডি এন্ড স্টাইলিশ, যতগুলো ছবি দিলেন সবগুলাতে আপনি একই জিনিসটা দিয়ে দিলেন, দ্যাট ইজ নট গুড প্র্যাকটিস। ওকে, এটা কিন্তু গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস হবে কি, প্রথমত আপনি ওই প্রোডাক্টের স্পেসিফিক নামটা দিবেন, বিবরণটা দিবেন, এরপরে আপনার যে মেইন কিওয়ার্ড যেটা আছে ওটা লিখবেন। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার এইখানে তো আমি মানে অনেকগুলো ব্যাগের কি রিভিউ দিছি, তো সেই ক্ষেত্রে কি আমি এখানে ওখানে দিবেন ভেরিয়াস রেড কালার ব্যাগস দিবেন, এটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন আর কি, বুঝেন না? যে কোনো একটা নাম দিয়ে দেন আপনার মেইন কিওয়ার্ডটা দিবেন। ওকে, নিচে আসেন আবার। ওকে, এই টাকা কি এমনি দিবে? অনেকে মনে করে যে ইউএস এসইও জানলে তো মনে হয় $30 প্রজেক্ট আপনার 2-1 ঘন্টার মধ্যে করে দিতে পারবো। এখানেও কিন্তু কিছু অনেক অনেক চিন্তার গবেষণার অনেকগুলো কাজ আছে। ওকে, নিচে হচ্ছে অল্টার টেক্সট কথা বলেন, টেক্সট লেন্থ, গুড। আপনার কন্টেন্ট আবার বলেন তো, আপনার মিনিমাম এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য কোন পোস্ট মিনিমাম কত ওয়ার্ডের হতে হয় বলেন? স্যার 300 ওয়ার্ড স্যার। 300 ওয়ার্ড, মিনিমাম 300 ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ড গুলো কিভাবে কাউন্টিং করে? হাউ ইউ ক্যান কাউন্ট ইউর আর্টিকেল ওয়ার্ডস, কিভাবে কাউন্ট করেন জানেন? হ্যাভ এনি আইডিয়া এনিবডি? স্যার প্রত্যেকটা ওয়ার্ড স্যার আলাদা করে স্পেসটাও ধরা হয়, আমি যেটা জানি। নো নো, স্পেস না, এটা হচ্ছে আমরা যতই কিছু লিখি না কেন, লেখার মধ্যে কোনো স্পেস 100টা দিলেও কাম হবে না, স্পেস দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। আমাদের মেন হচ্ছে কি, ওয়ার্ড মানে ক্যারেক্টার না, ক্যারেক্টার মানে ওয়ার্ড না, বুঝতে পারেন? একটা জিনিস মনে রাখবেন, ওয়ার্ড মানে হচ্ছে ধরেন দি টেক্সট কন্টেইন 314 ওয়ার্ডস, তাহলে এখানে গুড জব, এখানে কয়টা ওয়ার্ড বলেন তো? হাউ মেনি ওয়ার্ডস? 2 3 4 5 6 7 8 9 10 11 314টা শব্দ স্যার। নো নো, এই যে লেখাটাতে দি টেক্সট কন্টেইনস 314 ওয়ার্ডস। এখানে 9টা। 9টা কেমনে বললেন আপনি 9টা? স্যার এই যে ওয়ার্ড 9টা, মানে 33টা। 8টা ওয়ার্ড সাথে 314 একটা ওয়ার্ড। ক্যারেক্টার কয়টা আছে বলেন? ক্যারেক্টার তো অনেকগুলো। বলেন, গনে দেখান আমারে, দি থেকে শুরু করে জব পর্যন্ত গনে দেখান, গুনে দেখান। ক্যারেক্টার আছে 1 2 3 4 5 6 7টা। এখনো বুঝেন নাই আপনারা, ইউ আর নট অ্যাকচুয়ালি কি বলে যে আমার মনে হয় ক্যারেক্টার হলো এই যে 41টা মেবি ক্যারেক্টার। না না 42টার মতো, 41 42 এরকম মেবি। আচ্ছা বলি, গুড। ক্যারেক্টার হচ্ছে 41টা, ওয়ার্ড হবে কয়টা বলেন? ওয়ার্ড হবে আমাদের সাবজেক্ট হয়তো 9টা, আর ওই 314 বাদ দিলে আবার 8টা হয়, বাট 314 সব মোট 9টা ওয়ার্ড এখানে। স্যার আমার মনে হয় না, কারণ এই যে ডট কি মানে ওয়ার্ডের মধ্যে আসবে। ওয়ার্ড অর্থ বোঝেন না? ওয়ার্ড মানে একটা যে শব্দ। শব্দকে ওয়ার্ড বলে। আচ্ছা, 41টা ক্যারেক্টার কে বলেছিলেন? আমি 41টা ক্যারেক্টার, গুড। 41টা ক্যারেক্টার এখানে, তাহলে দি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা, দি থেকে 30টা ওটা সহ ধরলে, ট্যাক্স লেন্থ সহ ধরলে আপনার 41টা। আচ্ছা ওকে,
তো এখানে ক্যারেক্টার মানে হচ্ছে এক একটা সব এক একটা আপনার কি এ বি সি ডি এরকম এগুলা। কিন্তু আপনি যখন ওয়ার্ড বলবো তখন আপনি এখানে ওয়ার্ড কাউন্টিং হবে কয়টা, টেক্সট একটা ওয়ার্ড, লেন্থ একটা ওয়ার্ড, তাহলে 3টা, আবার টেক্সট 4টা, কন্টেন্ট না 3টা, কন্টেন্ট 4টা, 314 হচ্ছে 5টা, ওয়ার্ড একটা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমি বলবো 8টা, আপনারা বলছেন 9টা। তাহলে 9টা কেন, দিটা কেন ওয়ার্ড হবে না? আবারও বলি, এ এন্ড ডি, এগুলো তো article। এ এন্ড ডি যেগুলো আছে এগুলাতে আপনি কাউন্টিং করতে পারবেন না। বুঝতে পেরেছেন? কাউন্টিং করা যাবে না। আচ্ছা আমরা একটু উপরে যাই, একটু আরেকটু প্র্যাকটিক্যালি দেখে নি, কি বলেন? উপরে যান। এখন কয়টা আছে মনে রাখেন, 314টা। উপরে যান। ইউ ক্যান ভিজিট এর পরে, না না একদম নিচে চলে আসেন আপনি। ওকে, ইউ ক্যান ভিজিট, এই যে এখানে কিছু লিখেন তো, এ আপেল লিখেন, এ আপেল। এই অ্যাপেল তো হবে না, অ্যান অ্যাপেল। এন আপেল লেখেন, এন আপেল। ওকে, এরপরে আপনি আরেকটা লিখেন, এন আপেল, স্পেস দেন, অফ লিখেন, অফ লিখেন, অফ করিম লিখেন, স্পেস দিয়ে করিম লিখেন। এবার স্ক্রল স্ক্রল ডাউন, আগের অবস্থানে চলে যান, চলে যান নিচে চলে যান। আগে কয়টা ছিল বলেন? 314টা ছিল, এখন কয়টা হইছে? 318। 318। আচ্ছা এখানে কিন্তু দি টি এগুলো বাদ দেয় নাই, দি সহ সেটাই ধরছে, তো। এ সহ ধরছে, কিন্তু আমরা যেটা আর্টিকেল কাউন্টিং করি সেটা হচ্ছে আমরা এ এন দিয়ে এগুলো বাদ দিয়ে দিই। আচ্ছা থাক, তাহলে আপনারা দি সহ ধরবেন এখানে, যেহেতু এদের এখানে ওটা সহ কাউন্টিং করা হয়েছে, দি এ সবগুলো কাউন্টিং হবে এখানে। এখন বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা এরপরে নিচেরটা আসে, কি প্রেস ইন টাইটেল, the exact match of the focus key press appears at the beginning, মানে আর্টিকেল লেখার আগে আর্টিকেলে তো কি প্রেসটা আমরা দেখতে পেয়েছি তাই না, ওই যে ট্রেন্ড এন্ড স্টাইলিশ, এটা কিন্তু আর্টিকেলে আছে শুরুতে। গুড, তারপরে হচ্ছে আপনার টাইটেল, ইন টাইটেল, সরি, কি প্রেস ইন টাইটেল, টাইটেল যেটা কি প্রেস যেটা আমরা ব্যবহার করেছি, অবশ্যই কি প্রেসটা টাইটেলের আগের কয়েকটা শব্দ ব্যবহার করব। তারপর হচ্ছে এসইও টাইটেল উইথ, এসইও টাইটেলটা যদি বেশি ছোট হয়ে যায়, ধরেন আপনি লিখলেন একাও দিলেন টাইটেল, এরপরে আপনি গরু রচনা একজন গরু দিলেন, এইটুকু লিখে মানে শর্টকাট দিলেন আর কি, টাইটেল শর্টকাট দিয়ে আপনি নিচে লিখলেন, তখন দেখবেন যে এটা গুড টাইটেল হয় না, অর্থাৎ আর্টিকেলের উইথটা পারফেক্ট না। আপনাকে ধরেন 3টা 4টা অথবা 5টা এরকম ওয়ার্ড আপনাকে লিখে দেন আর্টিকেলটা লিখতে হবে। এরপর হচ্ছে কি ফ্রেজ ইন স্লাগ, স্লাগ মানে বুঝেন তো, স্লাগে জানতো, স্লাগ নিয়ে অনেকের কিন্তু কনফিউশন আছেন আপনারা। আচ্ছা এখানে দেখেন স্লাগটা উনি যেটা ইউজ করেছে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে যেটা উনি কি ফ্রেজ ইউজ করেছে সেটা, স্লাগে আলাদা করে লেখার দরকার নেই, স্লাগটা কি হবে, কি ফ্রেজ যেটা লিখবেন সেটা। এখন বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। কি ফ্রেজে যেটা লিখবেন স্লাগও ঠিক সেম হবে। হইছে, এবার প্রবলেমটা সলভ। এবার আমরা উপরে চলে যাই, রিডেবিলিটি চলে যান উপরে, রিডএবিলিটি। ওকে নিচে আসেন। রিডেবিলিটিতে প্রবলেম কয়টা? প্রবলেম হইছে রিডেবিলিটিতে প্রবলেম আপনার দুটা। ফার্স্ট প্রবলেমটা প্লেস রিড ইন ইচ, মানে হচ্ছে আপনার কপি স্কোরস, কপি করেছেন কতখানি? এখানে কি দেখাইতেছে 43.2% মানে কপি করছে 100 এর কপি ভিতরে। করছে। হুইচ কনসিডার ডিফিকাল্ট টু রিড। এরপরে যদি এটা সম্পর্কে আরো বেশি যদি জানতে চান তাহলে আপনি ট্রাই টু মেক শর্টার সেন্টেন্স ইন ডিফিকাল্টিস ওয়ার্ডস টু ইমপ্রুভ রিডেবিলিটি, এটাও এই আর্টিকেলটা পড়তে পারেন। আর যেটা আপনি কপি করছেন সেটা চাইলে আপনি ইউনিক করে লিখে দেন আপনি লিখে দিলে দেন
এটা চলে যাবে। স্যার জি বলেন। স্যার এখানে হচ্ছে আমার আমার কন্টেন্টে তো কোনো কপি করি নাই, আর আমি হচ্ছে চেকার দিয়ে চেক করছি, সেখানেও 100% ইউনিক আসছে, কিন্তু সেই ক্ষেত্রেও তো এই ফেক ইয়াটা আসতেছে, এটা কেন? তো মনে হয় কপি না, এই জায়গায় বসে আর মানে এখানে লাইনটা ডিফিকাল্ট শর্ট টু আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা রিড। কপি স্কোর ইন দ্য টেক্সট কুইজ কনসিডার ডিফিকাল্ট টু রিড। আবার স্যার এখানে আমার যেটা লেখার মনে হয়, সাজানোর যেটা ব্যাপার স্যাপার আছে না, আপনি এটা হ্যাঁ জানো, হ্যাঁ হ্যাঁ ট্রাই টু মেক শর্ট আরে জান। কিছু কিছু যেমন সেন্টেন্স আমরা লম্বা করে ফেলছি, ধরেন একটা সেন্টেন্স শর্টে লিখলেই হয়, আপনি করলেন লম্বা, তো লম্বা করে লিখে দেখেন পড়তে জিনিসটা মানে বোধগম্য হচ্ছে না, তখনও এই ক্ষেত্রে এই জিনিসটা আসবে। নিচে আসেন, এটাতে গেলে আরো বেশি স্কোর ইয়েটা পাবেন। আর একটু নিচে, উপরে উপরে চলে যান, একেবারে উপরে স্কোর দেখেন, স্কোরটা দেখেন, এই যে, না আপনি আপনার মাউসটা কি বেশি দূরে, মানে ওই যে ওয়ান লাইন স্পেস আসে না, মানে একেবারে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে এখানে দাঁড়ান, এখানে দেখেন ভেরি ইজি টু রিড, ইজিলি আন্ডারস্ট্যান্ড বাই অ্যান এভারেজ 11 ইয়ার্স ওল্ড স্টুডেন্ট। এবার দেখেন এই এখান থেকে এই পার্থক্যটা বুঝলে পাবেন আপনি। ধরেন আপনার স্কোরটা হচ্ছে, যদি ওটা আসে ভেরি ডিফিকাল্ট টু রিড, ওটা যদি আসে বুঝতে হবে যে আপনার এখানে কিছুটা প্রবলেম আছে, তাহলে 30% স্কোর পেয়েছেন আপনি, মানে সর্বোচ্চ 30%। তাহলে যদি আপনি 90 থেকে 100% পায়, তাহলে এটা বুঝে নেবেন যে এটা 11 বছরের বাচ্চারাও চাইলে এটা কি সহজে জিনিসটা বুঝতে পারবে। এখানে কিছু ওয়ার্ড আছে, আবার কিছু সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলোর উপর ডিপেন্ড করে এই জিনিসটা আসে। এই যেমন এখানে দেখেন, হোয়াট ইজ দ্য প্লেস রিড ইন ইস স্কোর, instead measure readability of text, it use two variable determine readability score, দুইটা আমরা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে এই স্কোরটা দেই। the average length of a sentence measured by the number of words, অর্থাৎ আপনি বেশি লম্বা করে ফেলছেন সেন্টেন্সটা, অথবা কিছু কিছু শব্দের ব্যবহার হতে বা সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে, এই জন্য হয়। আরটা হচ্ছে the average number of syllables per word। আচ্ছা syllables per word, আপনি ওয়ার্ডের মানে সিলেবলের ব্যবহারটা কিরকম, সিলেবল মানে তো বুঝেন, 5টা সিলেবলের নাম তো জানেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে ওই জিনিসটা আসে। এখন বুঝতে পেরেছেন? আর একটু নিচে যান, নিচে গেলে আরো পাবেন, আশা করি এটা একটু পরে নিয়েন। আপনি ব্যাকে চলে যান, এবার ব্যাকে চলে যান, আমাদের ওয়েবসাইটে চলে যান। আর আর্টিকেলটা একটু আর একটু গুছিয়ে সাজাবেন, সাজানোর পরে দেখবেন কোনো ধরনের এরর আসছে কিনা, কিছুটা চেঞ্জ হবে আপনার। এরপরে নিচেরটাতে দেন সাব হেডিং, আপাতত উপরে যায় না, নিচে থাকেন সাব হেডিং ডিস্ট্রিবিউশন। সাব হেডিং মানে বুঝেন হেডিং কয়টা আছে বলেন তো? H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিং, এটাকে এগুলো হচ্ছে সাব হেডিং হিসেবে ব্যবহৃত হয়, হেডিং হিসেবে ব্যবহৃত হয়। Subheading distribution, you are not using any subheading although your text is rather long. আপনি উপরে যান তো, কোন সাবহেডিং ইউজ করেছেন কিনা দেখি। প্রবলেম তারগুলো প্রায় শেষ, কমপ্লিট। এটা কি ইয়ার আসে, ওই যে জান্নাতুল ফেরদৌস আপনার আসে এই এররটা? হ্যাঁ হ্যাঁ এটা আমারও আছে। সাবহেডিং এরর, সাবহেডিং করতেছে, কিন্তু সাবহেডিংটা কোত্থেকে দিব? সাবহেডিংটা আসছে আপনার কাছে? হ্যাঁ আমারে বলতেছে যে সাবহেডিং ইউজ করতে, কিন্তু সেটা কিভাবে ইউজ করব? আচ্ছা আপনি এখানে ইয়ে করেন তো, এলএডি ক্যান নেভার, এটা সিলেক্ট করেন তো। না এটা না, ট্রেন্ডি এন্ড স্টাইলিশ হ্যান্ডব্যাগ, এটা সিলেক্ট করেন এখান থেকে লেখার মধ্যে, দি ট্রেন্ডি এন্ড স্টাইলিশ হ্যান্ডব্যাগ, এটা আর নিচে যান, শুধু হ্যান্ডব্যাগ পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে আপনার ওই যে পাশে তালিবাস শহর মতো একটা শব্দ দেখা যাচ্ছে না উপরে,
পাশে উপরে এই লেখার উপরে হ্যান্ডব্যাগের ঠিক উপরে দেখেন আপনি সুজডের এটাতে ক্লিক করেন, এটাতে চেঞ্জ ব্লগ এটাতে ক্লিক করেন, তো চেঞ্জ ব্লগে ক্লিক করেন, এখানে হেডিং এ ক্লিক করেন, হেডিং এ ক্লিক করেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে, আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যান। একদম ওকে। আচ্ছা ইউনিভার্সিটি গার্লস আছে না, এটাতে যান, ইউনিভার্সিটি গার্লস যে কোনো একটাতে যান, এটা ইউনিভার্সিটি গার্লস এর পরে স্পেস দিয়ে দেন, তো গার্লস এর পরে স্পেস দিয়ে দেন, স্পেস, এন্টার বাটন ক্লিক করেন, কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করেন, এন্টারে ক্লিক করে আলাদা প্যারা নিয়ে নেন, এন্টার ক্লিক করেন, ওকে। ইউনিভার্সিটি গার্লস এটাতে এটা সিলেক্ট করেন। এবার ওখানে যান, আগের অবস্থানে যান, আগে যেভাবে করছেন ওই যে চেঞ্জ হেডিং এ চলে যান। হ্যাঁ হ্যাঁ গুড, হেডিং এ যান। এখানে আপনি H2 দিবেন না, এখানে H1 দেন, যে কোনো কিছু দেন, H1 H3 যেটা মন চায় আপনি সেটা দেন, H3 দেন, ওকে। এবার নিচে আসুন তো একটু, ওই প্রবলেমটা চলে গেছে তাই না? জি স্যার। বুঝতে পেরেছেন? মানে আপনার লেখাগুলো সব সময় সাব হেডিং আকারে দিবেন, যেন পড়তে যেন আপনার আনন্দদায়ক হয়। মানে যে মেইন পয়েন্ট যেগুলো থাকবে সেগুলো আপনি বোল্ড আকারে দিবেন, সাব হেডিং করে দিবেন, তাহলে আপনার প্রবলেমগুলো চলে যাবে। আপনার শুধুমাত্র একটা প্রবলেম আছে, সেটা বেস্ট রিডিং ইজ, আপনি বিভিন্ন জায়গা থেকে কপি করেছেন অথবা নিজে লিখেছেন, ওখানে কিছু ওয়ার্ডের কিছু ভিন্নতা থাকতে পারে যেটা পড়তে অসুবিধা, এই জন্য ট্রাই টু, এখানে বলেছে মানে ট্রাই টু মেক শর্টার সেন্টেন্স। ধরেন আপনি খালি সেন্টেন্স গুলো শর্ট হতে হবে, প্লাস হলো গিয়ে মানে ওয়ার্ড গুলো যাতে ইজিলি সবাই বুঝতে পারে। ইয়েস, ধরেন আপনি একটা সেন্টেন্স লিখছেন, ধরেন আমি একটা বললাম, ইফ ইউ ডোন্ট ডু দিস জব দেন ইউ ক্যান নট গেট এ প্রাইজ। এই কথাটা না বলে আমি এটা বলতে পারি, ধরেন আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি এটা সোজাভাবে বলা যায়, যেমন ডু দিস জব টু গেট দিস প্রাইজ, মানে এভাবে সংক্ষেপে বলা যায়, অথবা এভাবে বলা যায়, ইউ উইল গেট প্রাইজ বাই ডুইং দিস জব, এক লাইনে বলা যায়। মানে কোন সেন্টেন্সটাকে লম্বা না করে শর্টে লিখে বোঝার মতো করে আরো বেশি করা, মানে ইজি টু রিড করলে আপনার এই প্রবলেমটা আর সলভ হবে না। বুঝতে পেরেছেন এখন? জি স্যার। ওকে, আরগুলো হচ্ছে প্রায় কাছাকাছি। সেন্টেন্স লেন্থ 26% of the sentence contain more than 20 words, which is more than recommended maximum 25%. অর্থাৎ আপনি প্রতি একটা সেন্টেন্সে লেখার থাকবে যে মিনিমাম ওয়ার্ড থাকবে যে কয়টা, 25টা ম্যাক্সিমাম। তা আপনার এখানে এমন কিছু সেন্টেন্স আছে যেটাতে আপনার 26%-এর অধিক, মানে মানে এই যে 26%-এর অধিক আছে। এটা সলভ করে নেবেন, সমস্যা নাই। ট্রানজিশন ট্রানজিশন ওয়ার্ডস প্রবলেমটা যদি সলভ করি তাহলে এক কথায় দুইটা প্রবলেমই মনে হয় যে সলভ হয়ে যাবে। গুড, আরগুলো তো সব পারফেক্টলি হয়েছে। এরপরে হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস মানে কি বুঝেন বলেন? জান্নাতুল ফেরদৌস আছেন আপনি? এটা হচ্ছে এ এন্ড, মানে এ অর এন্ড এইসব, মানে যেগুলা হচ্ছে কি বলে কনজাংশন, যেগুলা এগুলা ইউজ করতে হবে বেশি। এটা ইউজ করা হয় নাই। হ্যাঁ, এন্ড অর বাট এইসব ইউজ করতে হবে বেশি। শুধুমাত্র ওনার পার্সেন্টেজ হচ্ছে 26% ট্রানজিশন ওয়ার্ড গুলো আছে। এটা আরো যদি বেশি জানতে চান, ইউজ মোর আচ্ছা, দ্যান। এই রিডেবিলিটিটা কি ইম্পর্টেন্ট? মানে এটা কি গ্রিন হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট? রিডেবিলিটিটা যদি প্রপার যদি না হয় তাহলে আপনি ধরেন এটা আপনি আপডেট করেন, আপনি এটা আপডেটে ক্লিক করেন, এটুকুতে আপডেটে ক্লিক করেন, আবার উপরে চলে যান,
উপরে চলে যান। ক্লায়েন্টের কাজ যখন করে দিবেন তখন ক্লায়েন্ট সবসময় একটা জিনিস দেখে। ডকুমেন্টে ক্লিক করেন তো, ব্লগের পাশে ডকুমেন্টে ক্লিক করেন তো। এখানে যে ইউজড এসইও রিডেবিলিটি অ্যানালাইসিস নিডস ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। ক্লায়েন্ট আপনারা কি বলবে জানেন? আপনি এই কাজগুলো করেন, রিডেবিলিটি এখনো পর্যন্ত রেড আসছে, আপনি এটা গ্রিন করে দেন। এটা গ্রিন অবশ্যই আপনাকে করেই দিতে হবে। বুঝতে পেরেছেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু র্যাঙ্ক এনি পেজ অর এনি ওয়েবসাইট। আর রিডেবিলিটি ভালো না থাকলে দেখা যাবে এসইওর কারণে হয়তো আসবে, কিন্তু পড়তে না পারলে মানে চলে যাইবে। ওই লেখার প্রতি মানুষের আর ইয়ে থাকবে না, মন মানসিকতা থাকবে না পড়ার। রিডেবিলিটি কিন্তু হচ্ছে কালকে আমি একটা আর্টিকেল দেখছি, সেখানে হচ্ছে ওটার র্যাঙ্কিং আর কি প্রথমে। তো ওটা যেহেতু বাইরের কান্ট্রির কারো লেখা, সেক্ষেত্রে ওইটা কিন্তু এত সহজ সেন্টেন্স দেয়া না, বেশ কঠিন সেন্টেন্স দেয়া, কিন্তু ওটা কিন্তু র্যাঙ্কিং এ চলে আসছে। কঠিন সেন্টেন্স দেন, সহজ সেন্টেন্স দেন, সেটা কোনো পারফেক্ট না। র্যাঙ্কিং এর ব্যাপারটা তো এসইও অ্যানালাইসিস এ আসবে। এসইও অ্যানালাইসিস এটাও গুড, কিন্তু রিডেবিলিটি যদি না হয় ক্ষেত্রে তো ওই যে মানে এই হয়, বাউন্স রেট অনেক বেশি হয়, আইসা পড়তে পারে না। পড়তে যদি আনন্দদায়ক না হয়, তাহলে আরামদায়ক না হয়, তাহলে তার পড়বে না। ওটাই তো প্রবলেম। এই জন্য আমরা যখন কোনো কিছু আর্টিকেল লিখবো তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিডেবিলিটি জিনিসটা ফোকাস করতে হবে, আদারওয়াইজ আপনি ইয়ে করতে পারবেন না। এটা র্যাঙ্কিং হবে, র্যাঙ্কিং হইলেও দেখবেন যে রিডেবিলিটি সুন্দর না। রিডেবিলিটি না হলে আপনার লেখার তো কোনো ইয়ে নাই, সেটা মূল্য থাকবে না। পড়তে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি দেখবেন যে এটা ইয়ে থাকবে না। এই জন্য আপনার ক্লায়েন্ট সবসময় এই কাজটা বেশি দেখে। ক্লায়েন্ট আপনাকে যদি বলে, শুধুমাত্র ক্লায়েন্ট বলবে যে আমার এখানে আমার শুধু পোস্টের ইয়েগুলা ইয়ে করে দেন, অন পেজ এসইওটা করে দেন। কিসের মাধ্যমে? ইউজড এসইও এর মাধ্যমে। আপনি যদি এই কাজটা প্রপারলি পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো উইদিন 1 উইক অর 2 ডেজ দেন ইউ ক্যান স্টার্ট, আপনি চাইলে স্টার্ট মেকিং মানি বাই ডুইং প্রজেক্ট অফ ইউর ক্লায়েন্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমি আপনাকে স্যার, কালকে আমি যখন হচ্ছে এটা আর্টিকেলটা লিখতেছিলাম, তখন হচ্ছে মানে 2-3টা পয়েন্ট দেওয়ার পরে আমার রিডেবিলিটি তখন গুড আসছে, কিন্তু যখন আমার মানে আর্টিকেলের লেন্থটা বড় করছি তখন হচ্ছে রিডেবিলিটিটা তখন রেড হয়ে গেছে। এটা কেন? ওই যে যেটা লিখেছেন সেটা তো হয়তো বা শব্দ চয়নে আপনার